যদি এমন হয় একটি পরিবারে সবাই হঠাৎ করেই মারা গেল, কিন্তু কেন মারা গেল কিংবা কিভাবে একসাথে সবাই মারা গেল তা কেউই জানে না, তাহলে কি তাদের মৃত্যুর কারণ কিংবা রহস্য উদ্ঘাটন করা আদৌ সম্ভব? শরীরের মৃত্যুতে মানুষের আত্মারও মৃত্যু ঘটে, কিন্তু অপমৃত্যু হলে কি আত্মার মৃত্যু হয়, নাকি আত্মা ভূতপ্রেত হয়ে পৃথিবীতে বিচরণ করে? হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ এক্সপ্লেইন করতে চলেছি 2017 সালে মুক্তিপ্রাপ্ত হরর কমেডি আনার্ট অফ রোমা মুভিটি। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। সঙ্গে রয়েছে আমি নুসরাত জাহান। মুভির শুরুতে আমরা তুলসী নামের একজন পণ্ডিতকে দেখতে পাই। নামে পণ্ডিত হলেও তুলসী হচ্ছে দুনিয়ার সব থেকে বড় দুষ্টু লোক। মদের বাড়ি গিয়ে একসাথে এক বোতল মদ খাওয়ার পর তার সামনে ভূত আসুক কিংবা তার বাপ, তাতে কোনো কিছুই আসে যায় না তার। সে স্বয়ং কোনো রাক্ষসের থেকেও কম না। রাতে পুলিশ যখন রাস্তায় চেকপোস্ট বসিয়ে চেক করছিল, তখন তুলসী মদ খেয়ে মাতাল হয়ে সে রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছিল। পুলিশ তুলসীর পথ আটকায় আর জিজ্ঞেস করে, এত রাতে কোথা থেকে এসেছো তুমি? পুলিশের প্রশ্নে তুলসী বেশ রেগে যায় আর মাতাল হয়ে বলে, তুই আমাকে আটকানোর কে? আমি তো স্থানীয় নাগরিক, আমি গাড়ি কিংবা বাইক কোনোটাতেই যাচ্ছি না, আমি পায়ে হেঁটে যাচ্ছি, তাও কেন তোদের এত সমস্যা? তুলসী পুলিশের সাথে চিৎকার চেঁচামেচি করলে পুলিশ তাকে ইন্সপেক্টর কৃষ্ণা মোহরের কাছে নিয়ে যায়। কৃষ্ণা মোহর তুলসীর সাথে কথা বলে বুঝতে পারে যে সে অনেক বেশি ড্রাঙ্কড, তাই কৃষ্ণা তুলসীকে গ্রেফতার করে থানায় নিয়ে যেতে বলে। কৃষ্ণার কথা শুনে তুলসীর মাথা আরও বেশি খারাপ হয়ে যায়, তাই সে কৃষ্ণার মুখে মুখে তর্ক করতে শুরু করে। তখন সেখানে তুলসীর পরিচিত এক লোক আসে আর তার ইন্সপেক্টর কৃষ্ণাকে রিকোয়েস্ট করে তুলসীকে সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য। এরপর দৃশ্য পরিবর্তন হয় আর আমরা একটি বাড়ি দেখতে পাই, যে বাড়িতে একটি হাসি খুশি পরিবার থাকে। সেই পরিবার ছোট ছোট খুশিতে এতটাই সন্তুষ্ট যে তাদের বাহিরের দুনিয়াতে তেমন কোনো বিচরণ নেই। আমরা সেই বাড়িতে একটি সুন্দরী মেয়ে দেখতে পাই। মেয়েটি পূজা শেষ করে তার বাবার কাছে যায় আর আশীর্বাদ নিয়ে প্রসাদ খাইয়ে দেয়। এরপর আমরা বাড়িতে ছোট্ট একটি মেয়ে আর মোটাসোটা একটা ছেলেকে দেখি। অর্থাৎ বাড়িতে মোট 4 সদস্য, যারা সবাই সারাদিন খুনসুটিতে মেতে থাকে। রাতে ছোট মেয়েটি একা একা বসে পড়ছিল, তখন মেয়েটি তার সাথে থাকা পুতুল নিয়ে খেলতে থাকে। আর যখন মেয়েটি তার হাতে তালি দেয়, তখন হঠাৎ করেই দরজা খুলে যায়। ছোট্ট মেয়েটির কাছে বিষয়টা বেশ অদ্ভুত লাগে, তাই সে বড় বোনকে ডাকতে ডাকতে রুম থেকে বের হয়ে যায়। এদিকে মেয়েটির বড় বোন তার দাদাকে পানি খেতে দিয়ে দাদির ব্যাপারে কথা বলতে থাকে। তখন আমরা জানতে পারি তার দাদি বাড়ি থেকে বের হয়ে চলে গেছে। আসলে বৃদ্ধ লোকটির ছেলে মালয়েশিয়া থাকে আর দাদি তার ভাইয়ের সাথে মালয়েশিয়া যেতে বের হয়েছিল, এরপর আর ফিরে আসেনি। মেয়েটি যখন তার ভাইকে কল দিয়ে দাদির কথা জানার আগ্রহ দেখায়, তখন দাদা বলে সেখানে ছেলের সাথে হয়তো ভালোই আছে সে, কারণ ছেলে তার মাকে আগলে রেখেছে। ঠিক তখনই বাচ্চা মেয়েটি দৌড়ে এসে বলে, দাদা দাদা, আমার কাছে এক জাদুর শক্তি আছে, যখন আমি হাততালি দেব তখন দরজা একা একা খুলে যাবে। দাদা তখন দেখতে চায় বাচ্চাটি হাততালি দিলে আসলেই সেটা হয় কিনা, আর তখনই বাচ্চাটা হাততালি দেয়, কিন্তু সামনে থাকা বন্ধ দরজাটা খোলে না। মেয়েটি তখন দাদা আর বোনকে দেখাতে আবারও হাততালি দিয়ে অপেক্ষা করে, কিন্তু তখনও দরজা খোলে না। এরপর মেয়েটি মন খারাপ করে সেখান থেকে তার রুমে চলে যায়। কিন্তু যখন মেয়েটি তার রুমে গিয়ে আবার হাততালি দেয়, তখন দেখে দরজাটা খুলে গেছে। এরপর দরজার সামনে একটি পুতুল হেঁটে হেঁটে আসে। মেয়েটি পুতুলটিকে দেখে খুশি হয়ে বিছানা থেকে নেমে এগিয়ে যায় আর পুতুল নিয়ে দরজা লাগিয়ে দেয়। তখন অদৃশ্য কেউ বলে, এটা আমার পুতুল। ঠিক তখন দরজার বাহির থেকে কেউ জোরে জোরে ধাক্কা দিতে থাকে। বাচ্চা মেয়েটি ভয় পেয়ে পুতুলের সাথে নিয়ে আসে আর আলমারির ভেতরে গিয়ে লুকিয়ে পড়ে। তখন দরজাটাও খুলে যায়। মেয়েটি তখনও ভয়ে চোখ বন্ধ করেছিল, কিন্তু হঠাৎ আলমারির দরজাও খুলে যায় আর একটা ছেলে সামনে দাঁড়িয়ে বলে, পুতুল আমাকে ফিরিয়ে দাও। এটা দেখে মেয়েটি জোরে চিৎকার করলে তার বড় বোন রুমে দৌড়ে যায় আর জিজ্ঞেস করে, কি হয়েছে? তখন মেয়েটি জানায় একটি ছেলে এসে তার পুতুল নিয়ে চলে গেছে। বড় বোনের এসব কথা বিশ্বাস হয় না, তাই সে ছোট বোনকে দাদার সাথে খেলতে পাঠিয়ে দেয় আর দরজা বন্ধ করে বিছানায় থাকা খেলনা গুছিয়ে ওয়াশরুমে গোসল করতে চলে যায়। ঘড়িতে তখন রাত 9টা বাজে। হঠাৎ দরজা খুলে যায় আর রুমে থাকা ল্যাম্প জ্বলতে নিভতে থাকে। পাশে থাকা আলমারির দরজাও খুলে যায়। মেয়েটি গোসল শেষে বের হয়ে দেখে দরজা খোলা। নিজ হাতে বন্ধ করা আলমারির দরজাও খুলে গেছে। ভালোভাবে দরজা বন্ধ করে মেয়েটি আয়নার সামনে দাঁড়ায় আর কপালে টিপ লাগায়, কিন্তু হঠাৎ মেয়েটি লক্ষ্য করে আয়নায় তাকে আর সেখানে দেখা যাচ্ছে না। মেয়েটি চমকে যায় আর চোখ কচলে যখন হাত আয়নায় রাখে, তখন একটা ভূতের মুখ আয়না থেকে বের হয়ে আসে। এটা দেখে মেয়েটি ভয়ে চিৎকার করে আর দৌড়ে দরজা খুলে দেখে সামনে কেউ দাঁড়িয়ে আছে। তখন মেয়েটি চান্দুকে ডাকে। চান্দু হচ্ছে বাড়ির সেই মোটা ছেলেটি। চান্দু ডাক শুনে দৌড়ে আসলে মেয়েটি বলে তার ছোট বোন সত্যি বলেছে যে বাড়িতে তারা ছাড়াও আরও অন্যান্য মানুষ আছে। এদিকে দীপা অর্থাৎ ছোট মেয়েটি তার দাদার সাথে লুকোচুরি খেলছিল। দাদা দীপার চোখ ভালোভাবে বেঁধে দেয়।
মেয়েটি তার দাদাকে লুকাতে বলে, আর যখন তার দাদা 3বার হাততালি দেবে তখন দীপা তার দাদাকে খুঁজে বের করবে। এরপর দাদা লুকিয়ে 3বার হাততালি দেওয়ার পর দীপা তার দাদাকে খোঁজার জন্য এদিক সেদিক ঘুরতে থাকে। কিন্তু হঠাৎ করে দাদা লক্ষ্য করে দীপা দরজার দিকে যাচ্ছে, আর দরজার সামনে তখন সে ছোট্ট ছেলেটি দাঁড়িয়ে আছে। দাদা হাততালি দেয় আর দীপা দরজার দিকে না গিয়ে ফিরে আসে। কিন্তু এবার দাদা হাততালি দেওয়ার আগেই কেউ একজন হাততালি দিয়ে দেয়, আর দীপা সেদিকে এগিয়ে যেতে থাকে। দীপা সামনে এগিয়ে যায় আর তখন দেখা যায় তার সামনে এক মহিলা চেয়ারে বসে আছে। দীপা মহিলার সামনে গিয়ে যখন চোখের বাঁধন খুলে দেয় তখন অপরিচিত মহিলাকে দেখে সে চিৎকার করে ওঠে। দীপার চিৎকার শুনে তখন তার বড় বোন আর চান্দু সেখানে চলে আসে। দীপাকে ভয় পেতে দেখে সবাই জানতে চায় কি হয়েছে, কিন্তু তখন তারা সবাই দেখে বাড়ির দরজা খুলে অপরিচিত এক পরিবারের 4 জন তাদের দিকে দৌড়ে আসছে, আর সামনে এসেই হাওয়ায় মিলিয়ে গেছে। দৃশ্য এখানেই কাজ হয়। আর আমরা পরের দৃশ্যে একটা সেলুনে নাপিত বাবুকে দেখি। বাবু ছবিতে অভিনয় করার স্বপ্ন দেখে। তার সেলুনে সবসময় কোনো না কোনো মুভি চলতেই থাকে। মুভির অভিনয়ের সাথে সাথে বাবু নিজেও হুবহু অভিনয় আর ডায়লগ দিয়ে চুল কাটে। তখন বাবুর সেলুনে একজন লোক আসে যার নাম মানিকাম। মানিকামের ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটু জানাশোনা আছে, কিন্তু মানিকাম আসলে একজন ধান্দাবাজ লোক। মানিকাম সেলুনে বাবুর ছবিতে অভিনয় করার পাগলামো দেখে আর বাবুকে বিভিন্নভাবে বুঝিয়ে শুনিয়ে মুভিতে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে আসে। কিন্তু মানিকাম এই কাজের জন্য বাবুর কাছে 10 লাখ টাকা দাবি করে। বাবু প্রথমে রাজি না হলেও নিজের স্বপ্ন পূরণের জন্য মানিকামের কথায় রাজি হয়ে যায়। মানিকাম বাবুকে নিয়ে একটি মুভির মহরতে চলে যায়। বাবু মানিকামকে পুরো 10 লাখ টাকা দেয়। মানিকাম বাবুকে নিয়ে ভেতরে যায় আর তার জানাশোনা 2-3 জন সাংবাদিক দিয়ে বাবুর ছবি তোলায়। এসব দেখে বাবু তো খুশিতে আত্মহারা, কেননা তার স্বপ্ন পূরণে একদম দ্বার প্রান্তে চলে এসেছে সে। এরপর বাবুর ছবি মহরতের স্টেজে উঠে চেয়ারে বসে পড়ে, কিন্তু সে স্টেজে আগে থেকেই কয়েকজন ছিল যারা বাবুকে দেখে বেশ অবাক হয়। বাবু নিজেকে মুভির হিরো ভাবতে থাকে। যখন সে মাউথ স্পিকার হাতে নিয়ে কথা বলতে শুরু করে তখন দেখা যায় পাশ থেকে অন্য একটি ছেলেও কথা বলছে। বাবু বুঝতে পারে না তার সাথে কি হচ্ছে। যখন বাবু নিজেকে মুভির লোড হিরো হিসেবে ঘোষণা করে তখন পাশের ছেলেটি তার ভুল ভেঙে দিয়ে জানায় এই মুভিতে সে হিরো নয়, কারণ তাকে তো কেউ চেনেও না। মুভির আসল হিরো যখন জানতে চায় তাকে এখানে কে ডেকেছে, বাবু নিজের পরিচয় দেয় আর সে বলে সে মুভির হিরো। কিন্তু তখন সেখানে থাকা সবাইকে বাবু বলে মানিকাম তাকে মুভির হিরো হিসেবে নিয়েছে। তখন সেখানে থাকা একটা লোক সিকিউরিটি ডেকে বাবুকে বের করে দেয়। বাবু তখন বুঝতে পারে মানিকাম আসলে তার সাথে প্রতারণা করেছে। পরের সিনে দেখা যায় মালয়েশিয়াতে থাকা রাম নামের এক ভারতীয় টিভিতে নিউজ দেখছে ভারতের উত্তরখণ্ডে ভারী বৃষ্টিপাতের কারণে অনেক বেশি পানি প্রবাহিত হচ্ছে। অর্থাৎ সেখানে বন্যার কারণে বড় বড় বিল্ডিং ভেঙে পড়েছে আর রাস্তাঘাট পানিতে তলিয়ে যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। তখন রামের কাছে ভিমল নামের একজন পুলিশ ইন্সপেক্টর কল করলে রাম জানতে চায় তার বাবার কোনো খোঁজ পেয়েছে কিনা। রাম এটাও জানায় 3-4 দিন ধরে সে তার বাবা মায়ের সাথে কথা বলার ট্রাই করছে, কিন্তু এখনও কথা বলতেই পারেনি। তাই রাম এখানে তার বাবাকে নিয়ে টেনশন করছে। ভিমল জানায় সে এখনও তার বাবা মাকে খুঁজে পায়নি। রাম তখন তার বাবাকে খোঁজার জন্য ভিমলকে রিকোয়েস্ট করে। রামকে তার স্ত্রী সান্ত্বনা দেয়, কিন্তু রাম তার বাবা মাকে খুঁজে বের করতে মালয়েশিয়া থেকে ইন্ডিয়া যাওয়ার সিদ্ধান্ত নেয়। রাজীব সেখানে যাওয়ার পর ইন্সপেক্টর ভিমল তাকে একটি হসপিটালে নিয়ে যায়। রাম কারণ জিজ্ঞেস করলে ভিমল জানায় অনেক চেষ্টা করেও সে তার বাবা মায়ের খোঁজ পায়নি। হসপিটালে থাকা কিছু বেওয়ারিশ লাশ আইডেন্টিফাই করার জন্য রামকে সেখানে নিয়ে যাওয়া হবে। রাম হসপিটালের মর্গে যায় আর সেখানে থাকা বেওয়ারিশ লাশের মধ্যে নিজের বাবা মাকে শনাক্ত করে কান্নায় ভেঙে পড়ে। এরপর রাম ভিমলকে সাথে নিয়ে তার বাড়িতে যায়, যে বাড়িটি আমরা মুভির একদম শুরুতে দেখেছিলাম। আমরা জানতে পারি এই বাড়িতে রামের বাবা মা থাকতো। যেহেতু এখন বাড়িতে কেউ নেই তাই রাম সিদ্ধান্ত নিয়েছে সব ফর্মালিটি শেষ করে বাড়িটি বিক্রি করে একেবারে মালয়েশিয়াতে চলে যাবে। এরপর দেখা যায় রামের বাড়ি বিক্রি করার জন্য ভিমল একজন ক্লায়েন্ট খুঁজে পেয়েছে যে বাড়ি কিনতে যাচ্ছে। ভিমল জানায় আগামীকাল শুভ দিনে ক্লায়েন্ট বাড়ি কিনবে। রাম কোনো কিছু না ভেবে ভিমলের কথায় রাজি হয়ে যায়। এদিকে সেই বাড়িতে থাকা ছোট্ট মেয়ে দীপা তার দাদাকে জিজ্ঞেস করে, দাদা সত্যি কি এই বাড়িতে ভূত আছে? আমার অনেক ভয় লাগছে। তখন দাদা দীপাকে বলে তার এক পরিচিত তান্ত্রিককে কাল বাড়িতে নিয়ে আসবে। ঠিক তখন বাহির থেকে দরজা খোলার শব্দ পেয়ে সবাই ভয় পেয়ে যায়। দরজা খুলে বাড়ির ভেতরে ভিমল 2 জন লোক নিয়ে আসে। আসলে ভিমল বাড়িতে এসেছে এটা শুনে যে এই বাড়িতে ভূত আছে, কিন্তু ভিমলের মোটেও বিশ্বাস হচ্ছে না এখানে ভূত আছে। তখন ভিমলের সাথে আসা লোকটি জানায় যখন তারা এই বাড়িতে এসেছিল তখন ভূত দেখেছে, এমনকি ভূত তাদের সাথে নাকি লুকোচুরিও খেলেছে। আসলে যে লোকটি ভিমলকে ভূতের কথা বলছে সে একজন দালাল। লোকটি ভিমলকে সেদিন রাতের কথা খুলে বলে। এই দালাল একটি ফ্যামিলিকে রাতে বাড়ি দেখাতে নিয়ে এসেছিল।
তখন আমরা জানতে পারি মুভির শুরুতে আমরা যখন দেখেছিলাম এই বাড়িতে ছোট্ট মেয়ে দীপার পরিবার যাদের দেখে ভূত ভেবে ভয় পেয়েছিল তারা আসলে ভূত ছিল না, তারা জীবন্ত মানুষ আর বাড়িটা কেনার জন্যই এই বাড়িটা দেখতে এসেছিল। আমরা যাদের ভূত ভেবেছিলাম তারাই মানুষ, কিন্তু দীপা, তার বড় বোন, দাদা আর চান্দু নামের মোটা ছেলেটি ওরাই আসলে ভূত ছিল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ওরা কেউ জানেও না যে ভূত হয়ে এতদিন তারা বাড়িতে ছিল। দালাল লোকটির কথা ওরা সবাই লুকিয়ে লুকিয়ে শুনছে। বিমল দালালের কথা শুনে এই বাড়ি থেকে ইনকামের পথ খুঁজে পায়। বিমল লোকটিকে টাকা দিয়ে বলে মার্কেটের সবাইকে বলতে এই বাড়িতে 4টা না 40টা ভূত আসছে। তখন সবাই ভূতের কথা জানতে পারবে, তখন কেউ আর বাড়িটা কিনতে চাইবে না। যেহেতু রাম খুব দ্রুত বাড়িটা বিক্রি করতে চাইছে, তাই বিমল এই সুযোগটা কাজে লাগিয়ে কম দামে বাড়িটি কিনে নেবে। এরপর তারা এই বাড়িটি ভেঙে একটি বড় বিল্ডিং করে অনেক টাকায় বিক্রি করবে। আড়াল থেকে এসব কথা শুনে দীপা আর তার বড় বোনকে জিজ্ঞেস করে, দিদি আমরা কি মরে গেছি? আমরা কি সত্যি ভূত হয়ে গেছি? দীপাকে কিছু না বলে তার বড় বোন বুকে চড়িয়ে নেয়। তখন চান্দু তার দাদাকে বলে, দাদা আমরা তো জানিও না কবে আর কিভাবে আমরা মরে গেলাম। এরপর দীপার বড় বোন তার দাদাকে বলে দাদিকে দেখতে অনেক ইচ্ছে করছে। তখন তার দাদা বলে মানুষের শরীরে মৃত্যু হলে সব সম্পর্ক শেষ হয়ে যায়। তখন মেয়েটি বলে, যদিও আমরা মরে গেছি কিন্তু দাদির জন্য আমাদের ভালোবাসা এখনও আছে, এই কারণে আমাদের আত্মা এখনও ঘুরে বেড়ায়। দাদির ফিরে আসা অবধি আমরা না হয় এই বাড়িতেই থেকে যাব। তখন দাদা বলে, এই বাড়িতে আসা লোক আমাদের এখানে থাকতে দেবে না, সবাই এটা জেনে গেছে যে আমরা ভূত, ওরা আমাদের তাড়ানোর চেষ্টা করবে। মেয়েটি বলে যে যাই করুক, যতক্ষণ না আমার দাদিকে এখানে দেখতে পারবো আমরা এখান থেকে কোথাও যাব না। এরপর সবাই মিলে একসাথে ঠিক করে তারা সবাইকে ভয় দেখাবে, কারণ আত্মা হয়ে সবাইকে ভয় দেখানো এখন তাদের কাছে বড় অস্ত্র। পরের দিন সকালবেলা রাম বিমলের সাথে তার বাবার গাড়ি নিয়ে কথা বলছিল। তখন সেখানে দালাল এসে রামকে চাবি দিয়ে বলে এই বাড়িতে অনেক ভূত আছে, তাই সেই বাড়িটা বিক্রি করতে পারবে না। এ কথা বলে লোকটি চলে যাবার পর রাম বাড়ি বিক্রি নিয়ে চিন্তায় পড়ে যায়। তখন বিমল তাকে যাদব নামের একটা লোকের কথা বলে, যার কাছে ভূতপ্রেত ম্যাটার করে না। বিমল রামকে যাদবের সাথে সন্ধ্যায় কথা বলিয়ে দেবে বলে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় তুলসী পণ্ডিত মদের বাড়ি মদ খেতে এসেছে, কিন্তু তুলসী রাত 9টার আগে কখনোই মদ খায় না। তুলসী টেবিলে বসে অপেক্ষা করছিল কখন 9টা বাজবে। টাইম হবার সাথে সাথে তুলসী মদের বোতল হাতে নিয়ে একবারে পুরো বোতল শেষ করে ফেলে। মদ খাওয়া শেষে তুলসীর চরম নেশা উঠে যায়। এরপর সে যাদবের কাছে যায়। যাদব তখন খাতায় কিছু লিখছিল, কিন্তু টিভিতে ম্যাচ চলছে দেখে তুলসী ভাবে যাদব ম্যাচের জুয়া খেলছে। তুলসী নেশায় বুঁদ হয়ে যাদবের সাথে ক্রিকেট ম্যাচে বেট ধরে বসে, কিন্তু তুলসী জানতই না যে এটা পুরনো ম্যাচ ছিল। জুয়ায় তুলসী যাদবের কাছে 1 লক্ষ টাকা হেরে যায়। যখন তুলসী বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে গেছে। যাদব তার লোক দিয়ে তুলসীকে বের করে দেয়। এদিকে বিমল রামকে সেখানে নিয়ে আসে যাদবের সাথে কথা বলিয়ে দিতে। যাদব রামকে বলে সে ওই বাড়িটি 1 কোটি টাকায় কিনতে চায়, কিন্তু রাম বলে মার্কেট ভ্যালু 10 কোটি টাকার একটি বাড়ি 1 কোটিতে কিনতে চাও? তখন যাদব জানায় যে বাড়িতে ভূত আছে সেই বাড়ির জন্য এত টাকা অনেক বেশি। বিমল আর রাম যাদবকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু যাদব সাফ জানিয়ে দেয় যে সে 1 কোটি টাকা হলে বাড়িটি ক্যাশ টাকা দিয়ে কিনবে। এ কথা বলে যাদব সেখান থেকে চলে যায়। তাদের এসব কথা সিন্ধু সেখানে দাঁড়িয়ে শুনছিল। বিমল জানতে চায় রাম এখন এই ভূত বাড়িটি রেখে কি করবে। তখন রাম তাকে বলে দেয় যাদবের সাথে ভালোভাবে কথা বলে ডিল ফাইনাল করতে। বিমল সেখান থেকে চলে যাবার পর সিন্ধু রামের কাছে আসে আর বলে, স্যার আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। আমার কাছে একটা আইডিয়া আছে, তাতে লসও হবে না কিন্তু প্রফিট হবে। রাম আইডিয়াটা জানতে চাইলে সিন্ধু জানায় যদি বাড়িটি বিক্রি না করে কিছুদিন কাউকে থাকতে দেওয়া হয় তাহলে বাড়ি থেকে প্রফিট হবে। কিন্তু রাম জানতে চায় যেখানে ভূত থাকে সেখানে কিভাবে ভাড়া দেবে। তখন সিন্ধু বলে তার পরিচিত এমন 3 জন লোক আছে যারা 3 দিন সে বাড়িতে থেকে প্রমাণ করতে পারবে সেখানে কোনো ভূত নেই। রামের কাছে সিন্ধুর আইডিয়াটা বেশ ভালো লাগে, তাই সে সিন্ধুকে কমিশন দিতেও রাজি হয়। এরপর সিন্ধু তার পরিচিত 3 জনকে রামের সেই ভূতের বাড়িতে পাঠিয়ে দেয়। 3 জনের মধ্যে একজন ফটোগ্রাফারও ছিল। বাড়িতে যাবার পর ফটোগ্রাফার এক এক করে ছবি তুলতে থাকে। এদিকে বাড়িতে থাকা ভূত ভয় দেখানো শুরু করে। 3 জনের মধ্যে একজন, যার নাম পায়দিথালি, সে ছোট মেয়েটাকে দেখতে পায়। বাচ্চা মেয়েটাকে ফলো করে পায়দিথালি স্টোর রুমে চলে যায়। সেখানে মেয়েটির বড় বোন দেয়াল থেকে বের হয়ে তার গলা চেপে ধরে। অন্যদিকে বিছানায় শঙ্কর ঘুমাচ্ছিল। তখন ছোট মেয়ে ভূত দীপার শব্দ করে বলে ওঠে, ওটা আমার পুতুল। এই কথা শুনে শঙ্কর ভয় পেয়ে যায় আর খাটের নিচে তাকিয়ে দেখে একটা পুতুল বসে আছে। শঙ্কর তখনও খাটের নিচে যায় পুতুল বের করতে। ঠিক তখন দীপা তার পা খাটের নিচ থেকে বের করে ছুঁড়ে ফেলে দেয়। এরপর সে উঠে দাঁড়ালে পেছনের দরজা খুলে যায় আর তখন দীপা দৌড়ে শঙ্করের সামনে দিয়ে চলে যায়। এরপর সে আবারও ছোট দীপাকে দরজার বাহিরে পুতুল হাতে দাঁড়িয়ে থাকতে দেখে। দীপা দৌড়ে আসে আর দরজা বন্ধ হয়ে যায়।
কিন্তু সাথে সাথে দরজা খুলে যায় আর দীপার বড় বোন তার ভয়ঙ্কর চেহারা নিয়ে তার সামনে চিৎকার করে চলে আসে। আসলে দীপার পরিবারে 4 জন বাড়িতে আসা 3 লোকদের ভয় দেখাচ্ছে যাতে তারা বাড়ি ছেড়ে চলে যায়। পুরো রাত জুড়ে আত্মা পরিবার 3 জনকে প্রচণ্ড ভয় দেখায়, যার কারণে তারা সেন্স হারিয়ে ফেলে। পরের স্থানে দেখা যায় সিন্ধু পণ্ডিত তুলসীকে সাথে নিয়ে তার বাসায় গেছে। সেখানে আমরা সিন্ধুর মাকে দেখতে পাই। তখন আমরা জানতে পারি সিন্ধুর মা বেশ অসুস্থ। এ কারণে সিন্ধু তার বোন লক্ষ্মীকে ডেকে তার মাকে বিশ্রাম রাখতে বলে। এরপর তুলসী সিন্ধুকে রিকোয়েস্ট করে মদের নেশায় জুয়া খেলায় টাকা ফিরিয়ে দেওয়ার জন্য। কিন্তু সিন্ধু জানায় যাদবের কাছে একবার যে টাকা আসে সেটা আর ফিরে যায় না। সিন্ধু তখন তুলসীর স্ত্রী আর অসুস্থ বাচ্চার কথা ভেবে টাকা ম্যানেজ করার জন্য কথা বলে, কারণ সিন্ধু জানে তুলসীর ছোট ছেলের অপারেশনের জন্য অনেক টাকা প্রয়োজন। পরদিন সকালে রাম সিন্ধু আর ভমসিকে নিয়ে তার বাড়িতে যায় সিন্ধুর পাঠানো শঙ্কর আর বাকি 2 জনের খোঁজ নিতে। অনেক ডাকাডাকির পরও যখন কেউ দরজা খুলে না, তখন ভমসি দরজা খুলে ভেতরে ঢুকতেই 3 জনের মধ্যে থাকা ফটোগ্রাফার তার জিনিসপত্র নিয়ে দরজা দিয়ে দৌড়ে পালায়। সিন্ধু পায়দি থালিকে ফ্লোরের সেন্স হারিয়ে পড়ে থাকতে দেখে। অনেক চেষ্টা করেও তার সেন্স ফেরানো যাচ্ছে না। অন্যদিকে শঙ্করকে ডেকেও কোনো সারা শব্দ পাচ্ছে না দেখে ভামসি সিন্ধুর কলার চেপে ধরে বলে, এখানে যে আরও একজন ছিল সে কোথায়? যদি মরে যায় তাহলে তার দায়ভার কে নেবে? ভামসি তখন রামকে বলে যে সিন্ধুর কথায় সময় নষ্ট করে লাভ নেই, এই বাড়ির জন্য যাদবের থেকে কেউ বেশি টাকা দিয়ে কিনবে না। সিন্ধু রামকে অনেক রিকোয়েস্ট করে শেষবারের মতো সুযোগ করে দেওয়ার জন্য বলে। রাম রাজি হয় না দেখে সিন্ধু জানায় সে নিজে এই বাড়িতে থেকে প্রমাণ করবে এখানে কোনো ভূত বা আত্মা নেই। সিন্ধুর রিকোয়েস্টে রাম তাকে আরও একবার সুযোগ দেয়, আর এটাও বলে যে সিন্ধু যদি এই বাড়িতে থেকে প্রমাণ করতে পারে এখানে ভূত নেই তাহলে সিন্ধুকে 10% কমিশন দেওয়া হবে। সিন্ধু রামের কথা শুনে অনেক খুশি হয়। রাম আর ভামসি সেখান থেকে চলে যাবার পর সেন্স হারিয়ে পড়ে থাকা পায়দিথালি উঠে দাঁড়ায় আর সিন্ধুর সামনে চোখ বড় বড় করে হাততালি দেয়। এটা দেখে সিন্ধু আবারও ফ্লোরে পড়ে যায়। সিন্ধুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সিন্ধুকে দেখতে পণ্ডিত তুলসী হাসপাতালে যায়। তখন সেখানে ডক্টর আসলে আর সিন্ধুর পালস রেট চেক করে ডক্টর জানায় সিন্ধুর অবস্থা মোটেও ভালো না, কারণ তার পালস রেট একদম কম। কিন্তু ডক্টর তাকে বাঁচাবে বলেই আশ্বাস দেয়। এরপর ডক্টর পাশের বেডে থাকা এক পেশেন্টকে দেখিয়ে বলে এই ছেলেও বিষ খেয়েছিল, কিন্তু আমরা তাকে বাঁচিয়েছি। তখন আমরা দেখি ডক্টর যে পেশেন্টের কথা বলছে সে আর কেউ না বরং বাবু ছিল। বাবুকে ডক্টর বলে এরপরে যদি কখনো সে মরার জন্য বিষ খায় তাহলে যেন সে ভালো বিষ খায়। বাবু মরে গেলে ডক্টর বাবুর পোস্টমর্টম ফ্রিতে করে দেবে। এসব কথা বলে ডক্টর চলে যাবার পর সিন্ধু বাবুকে জিজ্ঞেস করে সে কেন বিষ খেয়ে আত্মহত্যা করতে চেয়েছিল। বাবু তখন তার সাথে ঘটে যাওয়া প্রতারণার কথা খুলে বলে। সব কথা বলা শেষে বাবু ইমোশনাল হয়ে সিন্ধুকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। বাবুর ঘটনা শুনে সিন্ধু আর তুলসীও কান্না করে দেয়। বাবু সিন্ধুকে বলে যেভাবেই হোক তার 10 লাখ টাকা আবারও ফিরিয়ে দিতে। সিন্ধু তখন বাবুকে বলে যদি তার সাথে 3 দিন থাকে তাহলে হয়তো সে কিছু একটা করে দিতে পারবে। সিন্ধু আর বাবুর কথা শেষ না হতেই পেছনের বেড থেকে একটা ছেলে উঠে বলে ওর কাছে তো কিছু না কিছু আছে, কিন্তু আমার কাছে তাও নেই। এই ছেলেটির নাম রাজু। রাজু সিন্ধুকে বলে তুমি আমায় 10 লাখ দাও, তা যদি না পারো তাহলে 7 লাখ, আর তাও যদি দিতে না পারো তাহলে 4 লাখ দাও, আমি তোমার আওয়াজ করে দিব। তুলসী রাজুর এই কথা শুনে বলে তুমি তো দেখছি 10 লাখ থেকে সোজা 4 লাখে চলে এসেছো, তোমার সাথে কি ঘটেছিল? এরপর রাজু বলতে শুরু করে আর আমরা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। রাজু একটি ব্যাংকের এটিএম বুথের সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করত। রাজু এক্সট্রা ইনকামের জন্য এটিএম বুথে কাপলদের ভাড়া হিসেবে সময় কাটাতে দিত। ছেলেরা তাদের গার্লফ্রেন্ড নিয়ে এটিএম বুথে মজা মস্তি করে যা পারে রাজুকে দিয়ে যায়। রাজু মনের সুখে বাঁশি বাজায়, নয়তো নাক ডেকে বাহিরে ঘুমায়। সেদিন রাজুর কপাল পড়ে যায়। রাজু যখন নিশ্চিন্তে বাহিরে বসে বাঁশি বাজাতে বাজাতে একটু ঘুমিয়ে পড়ছিল, তখন 2 জন এসে তার সামনে দিয়ে এটিএম বুথে ঢুকে সব টাকা লুট করে নিয়ে যায়। দায়িত্বের অবহেলার কারণে পুলিশ ইন্সপেক্টর কৃষ্ণ তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে। যখন রাজু এটিএম বুথের চুরির ব্যাপারে কিছু বলতে পারছিল না, তখন সত্যিটা জানার জন্য কৃষ্ণা তার হাত পাথরে জোরে আঘাত করে। পুলিশের হাতে মার খেয়ে রাজু হসপিটালে ভর্তি হয়। রাজুর কথা শুনে সিন্ধু তাকেও টিমে নেয়। তবে আমরা দেখি যে রাজু আসলে কানে একটুও শোনে না। যখন তার কানে কথা শোনার জন্য ডিভাইস থাকে তখন সে শুনতে পায়, কিন্তু ডিভাইস ছাড়া রাজু একদম শুনতে পায় না। সিন্ধু সবাইকে বলে তার সাথে যদি থাকে তাহলে সবাইকে 10 লাখ টাকা দেবে। এই কথা শুনে সবাই সিন্ধুর সাথে কাজ করতে রাজি হয়ে যায়, কিন্তু সিন্ধু ওদের দিয়ে কী কাজ করবে তা এখনও বলেনি। পরদিন সিন্ধু, তুলসী, বাবু আর রাজু 4 জন মিলে রামের সেই ভূতের বাড়িতে যায়। বাড়ির দরজা খুলে ভেতরে ঢুকতেই তারা দেখে 2 জন লোক বাড়ির ভেতর থেকে তন্ত্রমন্ত্র পড়ছে আর আত্মাদের ডাকছে। কিন্তু সিন্ধু এটা ভেবেই অবাক হয় যে বাড়ির চাবি তার কাছে, তাহলে 2 জন কিভাবে বাড়ির ভেতরে ঢুকলো? সিন্ধুর সামনে এগিয়ে আসে। তখন তান্ত্রিক তার কাছে কিছু সময় চায়। কারণ হিসেবে তান্ত্রিক জানায় আর অল্প কিছু সময় তন্ত্রমন্ত্র করে বাড়ির ভূতকে বশ করে আনতে হবে। এরপর সেখানে রাম আর ফামসি আসে।
রাম ওই লোকদেরকে একদমই চিনতে পারে না, তাই সে চিৎকার করে তাদেরকে সেখান থেকে বের করে দেয়। এরপর ভামসি বলে, তোমাদেরকে এখনো বিশ্বাস হয়নি? গতকাল রাতে যে 3 জন ছিল তাদের মধ্যে 2 জন পাগল হয়েছে, আর অন্যজনকে তো এখনো খুঁজেও পাওয়া যাচ্ছে না, হয়তো মারা গেছে। এসব কথা শুনে বাবু বুঝতে পারে এটা ভূতের বাড়ি, আর এখানেই সিন্ধু নিয়ে এসেছে থাকার জন্য। ভামসি সিন্ধুকে বকাঝোকা করে, কারণ যদি সিন্ধু তার সাথে যাদের নিয়ে এসেছে তাদের কিছু হয়ে যায় তাহলে সে দায়ভারটা কে নেবে। রাম ভামসিকে শান্ত করে সিন্ধুকে বলে, যদি তার কথা মতো সব কিছু করে তাহলে 10% নয় বরং 20% কমিশন দিবে। কথা শুনে সিন্ধু অনেক বেশি খুশি হয়, কিন্তু বাবু, রাজু আর তুলসী মোটেও খুশি না, কারণ ভূতের কথা শুনে তারা এই বাড়িতে থাকতে চায় না। ভূতের ভয়ে সিন্ধুকে একা রেখে যখন সবাই চলে যাচ্ছিল তখন সিন্ধু পেছন থেকে তাদের উদ্দেশ্য করে বলে, বাচ্চাকে হারানোর ভয়, স্ত্রীকে হারানোর ভয়, হিরো হয়ে ছবি হিট করতে না পারার ভয়, চুরির দায়ে থানায় হাতে পাথরের আঘাতের ভয়, ভয় নিয়ে বেঁচে থেকে কী লাভ? যদি বাঁচতেই হয় তাহলে ভয়কে মেরে জয় করতে হবে। সিন্ধুর এসব কথা শুনে সবাই আবারও ফিরে আসে, সবার মধ্যে ভয়কে জয় করার জোশ চলে আসে। তাই ভয়কে জয় করতে সবাই সিন্ধুর সাথে ভূতের বাড়িতে থাকার ডিসিশন নেয়। ভয়ে ভয়ে 4 জন একটি বন্ধ দরজার দিকে যায়। সবার মনের মধ্যে ভয় কাজ করলেও কেউ তা প্রকাশ করে না। অনেক সাহস নিয়ে যখন তারা একসাথে দরজায় ধাক্কা মেরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, ঠিক সেই মুহূর্তে ভেতর থেকে দরজা খুলে শঙ্কর বের হয়ে আসে। আকস্মিক কারো বের হয়ে আসার কারণে সবাই ভয়ে ফ্লোরে পড়ে যায় আর কাঁপতে থাকে। শঙ্কর তাদের জানায়, এই বাড়িতে ভূত আছে, যদি তোমাদের জীবন বাঁচাতে চাও তাহলে দ্রুত পালিয়ে যাও। কথা বলে শঙ্কর সেখান থেকে বের হয়ে চলে যায়। এরপর নিজেকে সামলে নিয়ে সিন্ধু তার পকেট থেকে ওষুধের কৌটাটা বের করে ওষুধ খায়। তা দেখে রাজু জানতে চায় এই ওষুধ ভয় পেলে খায় কিনা। তখন সিন্ধু জানায় এই ওষুধ তার হার্টের সমস্যার কারণে খেতে হয়। কিন্তু তার হার্টে কী সমস্যা তা জানতে চাইলে সিন্ধু তার সাথে ঘটে যাওয়া ঘটনার কথা বলতে শুরু করে। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই সিন্ধু সেলু নামের একটা মেয়েকে ভালোবাসত। সেলুর মায়ের কাছে গিয়ে সিন্ধু তাদের বিয়ের ব্যাপারে বলে, কিন্তু সেলুর মা ঘরে ছোট্ট মেয়ে থাকার কারণে সেলুকে ইমোশনাল ব্ল্যাকমেল করে। মায়ের কথা মতো সেলু ছোট বোনের বিয়ের আগে বিয়ে করবে না বলে ডিসিশন নেয়। সিন্ধু সেলুকে বিয়ে করার জন্য সেলুর ভাইকে একটি ভালো জবের ব্যবস্থা করে দেয়, আর সেলুর বোনের জন্য ভালো একটি সম্বন্ধ এনে বিয়ের ব্যবস্থা করে দেয়। কিন্তু কিছুদিন পর সিন্ধু যখন সব দায়িত্ব শেষে নিজেদের বিয়ের কাজ পছন্দের জন্য সেলুর কাছে আসে, তখন সেলুর মা তাকে জানায় সেলু দুধওয়ালার সাথে পালিয়ে গেছে। পালিয়ে যাবার আগে সিন্ধুর জন্য একটা চিরকুটও রেখে গেছে। সিন্ধু সে চিরকুট পড়া শেষে অনেক ইমোশনাল হওয়ার কারণে আকস্মিক হার্ট অ্যাটাক করে। সেন্স ফিরতে সিন্ধু নিজেকে হসপিটালে দেখে। ডক্টর সিন্ধুকে জানায় তার হার্টে 9টা ছিদ্র আছে। ডক্টর এটাও জানায় সিন্ধুর এই হার্টের অপারেশনের জন্য 50 লাখ টাকার প্রয়োজন। কিন্তু সিন্ধু ডক্টরকে জিজ্ঞেস করে এই টাকার উপর ডিসকাউন্ট আছে কিনা। তবে ডক্টর সিন্ধুকে একটা ফ্রি অ্যাডভাইস দেয়। ডক্টর সিন্ধুকে রিভার্স ইমোশনাল থেরাপির কথা বলে। আর এই থেরাপি হচ্ছে যখন সিন্ধু অনেক বেশি খুশি হবে তখন খুশি হয়ে না হেসে কান্না করবে সে, আবার যখন ভয় পাবে তখন অনেক জোরে জোরে হাসতে থাকবে। যতদিন পর্যন্ত এই থেরাপিটা চলবে ততদিন সিন্ধুর নিঃশ্বাস চলতে থাকবে। সিন্ধুর সেদিনের পর থেকে ডক্টরে দেওয়া ফ্রি রিভার্স ইমোশনাল থেরাপিতে চলছে। রাতে ভূত বাড়িতে বাবু বসে বসে টিভি দেখছিল। অন্যদিকে সিন্ধু আর রাজু বসে কথা বলছিল। রাজু আসলে কানে কম শোনে, তাই রাজু স্পষ্টভাবে কথা শোনার জন্য বিশেষ স্পিকার ডিভাইস ব্যবহার করে। পণ্ডিত তুলসী ফ্লোরে বসে বসে রাত 9টা বাজার জন্য ওয়েট করে, কারণ রাত 9টা বাজলেই তার সামনে থাকা মদের বোতল ঝকঝক করে গিলে ফেলবে সে। নিজেকে কন্ট্রোল করতে না পেরে তুলসী রাত 9টার আগেই মদের বোতল খালি করে দেয়। মদের নেশায় তুলসী একদম ডুবে যায়। এরপর তুলসী সেখান থেকে উঠে রুমের দিকে যেতে থাকে। তখন তুলসী তার সামনে পুতুল দেখতে পায়। পুতুল হাতে নিয়ে তুলসী সোজা রুমে ঘুমাতে চলে যায়। সিন্ধু তার ওষুধ খাওয়ার জন্য পানি খুঁজতে যায়, তখন সে কারো হেঁটে যাওয়ার সাউন্ড পায়, কিন্তু কাউকে দেখতে পায় না। ভালো করে লক্ষ্য করে সিন্ধু দেখে তার সামনে কারো পায়ের ভেজা ছাপ পড়ছে, আর সেই পায়ের ছাপ সামনে থাকা দরজা অবধি যাচ্ছে। এটা দেখে সিন্ধু দরজা খুলে ভেতরে যায়। সিন্ধু ভেতরে ঢুকতেই দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। সে তখন রাজু রাজু বলে ডাকতে থাকে, আর তখনই একটি ছোট্ট পুতুল বাজতে শুরু করে। সিন্ধু এগিয়ে যায় আর পুতুলটির শব্দটা বন্ধ করে। এরপর সে তার সামনে থাকা দেয়ালে একটি ছায়া দেখতে পায়। ছায়াটি সিন্ধুর কাছে এসে দেওয়ালে মিশে যায়। পিছনে ফিরে তাকাতেই দেওয়াল থেকে ভূত বের হয়ে সিন্ধুর গলা চেপে ধরে। সিন্ধু প্রচণ্ড ভয় পায়, কিন্তু রিভার্স ইমোশন থেরাপি অনুযায়ী সিন্ধু খিলখিল করে হাসতে থাকে। সিন্ধুর এমন অদ্ভুত হাসি দেখে ভূত ভাবে সিন্ধু ভয় পাচ্ছে না। এই কারণে সিন্ধুর গলা ছেড়ে দিয়ে অদৃশ্য হয়ে যায়। সিন্ধু সেখান থেকে বের হয়ে এসে দেখে রাজু সোফায় বসে আছে, কিন্তু রাজুর পেছন থেকে একটি ছোট্ট মেয়ে উঠে দাঁড়ায় আর হাতে তালি দিয়ে লুকিয়ে পড়ে। সিন্ধু বুঝতে পারে রাজুর কানে ডিভাইস নেই, তার মানে রাজু এখন কোনো ভয়ঙ্কর শব্দই শুনতে পারবে না। কিন্তু তখনই সিন্ধু দেখে রাজুর ঠিক সামনে থাকা একটি চেয়ার হঠাৎ করেই রাজুর সামনে চলে আসে, কিন্তু রাজু কোনো রিয়াকশন না করে বসে আছে।
হঠাৎ সেই চেয়ার দুলতে থাকে। এটা দূর থেকে দেখে সিন্ধুর শরীরে ঘাম ঝরতে থাকে, কিন্তু রাজু তবুও কোনো রিয়াকশন করছে না দেখে সিন্ধু অবাক হয়। রাজু হাসতে হাসতে তখন তার বাঁশি বাজায়। ভূত জোরে চিৎকার করে রাজুকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু রাজুর বাঁশির করুণ সুর শুনে ভূত সেখান থেকে পালিয়ে যায়। এদিকে বাবু যখন টিভি দেখছিল তখন হঠাৎ টিভির স্ক্রিনের সমস্যা হয়। বাবু এগিয়ে গিয়ে টিভির স্ক্রিনটা ঠিক করার ট্রাই করে। ঠিক তখন সেখানে সিন্ধু চলে আসে আর বাবুকে জিজ্ঞেস করে এভাবে টিভি ঢোল বাজছে কেন। বাবু সিন্ধুকে থামিয়ে দেয়। তখন টিভির স্ক্রিন চলে আসে আর একটা মোটা লোককে দেখা যায়। বাবু লোকটির দিকে ভালোভাবে তাকায় আর ঠিক তখন লোকটি জোরে চিৎকার করে বাবুকে ভয় দেখায়। সাথে সাথে ফ্লোরে পড়ে যায় সে, আর ভূতটা টিভির স্ক্রিন থেকে বের হয়ে আসে। একটু দূরে দাঁড়িয়ে থাকা সিন্ধু ভাবে আজ হয়তো বাবুর রক্ষা নেই, কিন্তু সিন্ধু তখনই অবাক হয় যখন দেখে বাবু উঠে দাঁড়িয়ে ভূতের সামনে তার অভিনয়ের প্রতিভা প্রদর্শন করে। বাবু বিভিন্ন অভিনেতার হুবহু ডায়লগ মেরে অভিনয় করতে থাকে। বাবুর অভিনয় দেখে ভূত নিজেই কনফিউজ হয়ে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় রাজু সিন্ধুকে বলে তার সাথে ওয়াশরুমে যেতে। সিন্ধু কারণ জিজ্ঞেস করলে রাজু বলে সে হিসু করবে। এই কথা শুনে রাজু একাই ওয়াশরুমের দিকে যায়, কিন্তু সিন্ধু লক্ষ্য করে রাজু একটু সামনে গিয়ে একটি পাত্রে হিসু করছে। তখন সিন্ধু এগিয়ে যায় আর রাজুর সাথে কথা বলে জানতে পারে আসলে রাজুর শুধুমাত্র কানে শুনতে না পারার সমস্যা না, বরং দিনের আলো যখন শেষ হয়ে যায় তখন থেকেই রাজু চোখে দেখে না, অর্থাৎ রাজুর রাত কানা সমস্যা আছে। সিন্ধু যখন জিজ্ঞেস করে সে কেন রাত দিন বাঁশি বাজায়, তখন রাজু জানায় সে যখন ভয় পায় তখন বাঁশি বাজায়। এরপর সিন্ধু তুলসীকে খুঁজতে যায়। খুঁজতে খুঁজতে সিন্ধু তুলসীকে একটি রুমে ঘুমিয়ে থাকতে দেখে, কিন্তু সিন্ধু দেখে তুলসীর খাটের নিচে ছোট্ট মেয়ে ভূতটা বসে আছে আর খাট জোরে জোরে ধাক্কা মেরে বলছে এই পুতুল আমার, আমাকে পুতুল ফিরিয়ে দাও। শব্দ শুনে তুলসীর ঘুম ভেঙে যায়। ডিস্টার্ব হওয়ার কারণে তুলসী খাটের নিচে উকি মেরে ছোট ভূত মেয়েটির চুল টেনে বাহিরে বের করে আনে। তুলসীর বকাছকা শুনে ভূত সেখান থেকে চলে যায়। তখন সিন্ধু তুলসীকে ডেকে ড্রয়িং রুমে নিয়ে যায়। ড্রয়িং রুমে সবাই যখন একসাথে বসে কথা বলছিল তখন আমরা দেখি ছোট্ট মেয়ে দীপা তার পরিবার নিয়ে ড্রয়িং রুমে চলে আসে আর বলতে থাকে এই বাড়িটা আমাদের, তোমরা যদি বাঁচতে চাও তাহলে এই বাড়ি ছেড়ে চলে যাও। ভূত তাদেরকে অনেকভাবে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু তারা ভয় পেলেও তা প্রকাশ করে না। ঠিক তখন বাবু সোফা থেকে উঠে দাঁড়ায় আর ভূতের সামনে গিয়ে ডায়লগ দিয়ে অভিনয় করতে থাকে। বাবু নিচেই একসাথে 3-4টা ক্যারেক্টারের রোল প্লে করে। বাবুর ডায়লগ শুনে ভূত পরিবারের সবাই একসাথে চিৎকার করে বাবুকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু বাবু মোটেও ভয় পায় না। উল্টো সে যখন চিৎকার করে তখন সবগুলো ভূত সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। পরদিন সকালে রাম বাড়িতে আসে। তখন রাম দেখে সিন্ধু এবং তার সাথে বাকি 3 জন সব ঠিকঠাক। সিন্ধু জানায় এই বাড়িতে কোনো ভূত নেই আর সেটা প্রমাণ করে দেখিয়েছে। ঠিক তখন বাড়ির সামনে তান্ত্রিক আর একটি ছেলে চলে আসে যাদের সেদিন তারা এই বাড়িতে দেখেছিল। ছেলেটি বলে তার বোনের আত্মা এই বাড়িতে, বোনের কাছ থেকে আইডি কার্ডের তথ্য জানতে এসেছে সে। এইসব উদ্ভট কথা শুনে রাম তাদের সেখান থেকে চলে যেতে বলে। সেই সাথে সিন্ধুও তাদের সেখান থেকে পাঠিয়ে দেয়। এরপর সিন্ধুর কাছে যাদবের কল আসে। যাদব সিন্ধুকে সরাসরি থ্রেট দেয়, কিন্তু সিন্ধু নেটওয়ার্কের সমস্যা দেখিয়ে কল কেটে দেয়। তখন আমরা জানতে পারি যাদব কম টাকায় বাটি কেনার জন্য ভামসিকে নিয়ে প্ল্যান বানিয়েছিল আর তান্ত্রিকের সাথে এক ছেলেকে পাঠিয়েছিল অভিনয় করার জন্য। যাদব আর ভামসি বুঝতে পারে সিন্ধু যদি আর বাকি 3 দিন সেখানে নির্ভয়ে কাটিয়ে দিতে পারে তাহলে এই বাড়িটি তাদের হাতছাড়া হয়ে যাবে। তাই প্ল্যান করে যাদব আর ভামসি ওই বাড়িতে ভূত সাজিয়ে একটি ছেলে আর মেয়েকে পাঠায় সিন্ধু আর তার বন্ধুদেরকে ভয় দেখানোর জন্য। রাতে সিন্ধু আর তার বন্ধুরা ড্রয়িং রুমের সোফায় বসে কথা বলছিল। এদিকে যাদবের পাঠানো লোক বাড়িতে ঢুকেই দীপার পরিবারের সবাইকে একসাথে দেখে, কিন্তু ওরা ভাবে ভামসি আর যাদব ওদের মতোই তাদেরকে টাকা দিয়ে ভূতের ভয় দেখাতে পাঠিয়েছে। এদিকে রাত 9টা বাজার সাথে সাথে তুলসী 1 বোতল মদ গিলে ফেলে। তারপর সে যখন হিসু করতে ওয়াশরুমের দিকে যায় তখন কারেন্ট চলে যায়। তুলসী ওয়াশরুমে গিয়ে ভূত দেখতে পায়। ভূতের কাছে তুলসী লাইটার চায় সিগারেট ধরানোর জন্য, কিন্তু ভূত জানায় তার কাছে লাইটার নেই। তখন তুলসী ভূতের কপালে জ্বলতে থাকা আগুনে সিগারেট ধরায়। এটা দেখে ভূত চিৎকার করে তুলসীকে ভয় দেখানোর চেষ্টা করে। তখন তুলসীর চিৎকারে ভূত নিজেই ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। পুরো রাত জুড়ে ভূত পরিবার অনেকভাবেই সিন্ধু, রাজু, বাবু আর তুলসীকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু বাবুর সুনিপুণ অভিনয়, রাজুর বাঁশির সুর আর তুলসীর পাগলামির কাছে হেরে ভূত সেদিনের মতো অদৃশ্য হয়ে যায়। পরদিন সকালে সিন্ধুকে তার বোন কল দিয়ে জানায় মা তার সাথে দেখা করার জন্য অস্থির হয়ে আছে। সিন্ধু জানায় প্রয়োজন ছাড়া তাকে আর কল যেন না দেওয়া হয়। তবুও সে তার ঠিকানা বোনকে মেসেজ করে পাঠায়। তুলসী তার ছেলের অপারেশনের আগেই দেখতে বাড়িতে যায় তাকে। সেখানে গিয়ে তুলসী তার বউকে কথা দিয়ে আসে 2 দিনের মধ্যেই তার ছেলের অপারেশনের জন্য টাকা ম্যানেজ করে বাড়িতে ফিরে আসবে। রাতে সিন্ধু, রাজু আর বাবু মদের বোতল নিয়ে বসে। তখন সেখানে তুলসী আসে। সবাই অনেক খুশি, কারণ এক ডেভেলপার এই বাড়িটি কিনতে রাজি হয়েছে। আগামীকাল তারা এখান থেকে চলে যাবে তাদের কমিশন নিয়ে। এসব শোনার পরেও তুলসী খুশি না।
তুলসীদিকে মদের বোতল দেয়, কিন্তু তুলসী তার স্ত্রীকে প্রতিজ্ঞা করেছে সে আর মদ খাবে না। কিন্তু মদ দেখে তুলসী তো নিজেকে কন্ট্রোল করতে পারে না। তখন সে একটি রশি আর চেয়ার এনে বাবুকে বলে ভালোভাবে চেয়ারের সাথে রশি দিয়ে বেঁধে দিতে, যাতে রাত 9টা বাজলেও সে আর মদ খেতে না পারে। তুলসী যখন এসব করছিল তখন রাজু অন্ধের মতো হাতড়ে হাতড়ে হিসু করতে যায়, কিন্তু রাজু গিয়ে ভূত পরিবারের পাশে দাঁড়িয়ে থাকে। তখন আমরা দেখি এতক্ষণ তাদের সব কর্মকাণ্ড ভূত পরিবারের 4 জন দাঁড়িয়ে দেখেছে। তুলসীকে চেয়ারের সাথে ভালোভাবে বাঁধার পর বাবু আর সিন্ধু একসাথে মদ খায়। তাদের মদ খেতে দেখে তুলসীর জিভ শুকিয়ে আসে, তাই তুলসী বারবার বাবু আর সিন্ধুকে বলে তার বাঁধন খুলে দিতে, কিন্তু বাবু মোটেও তুলসীর বাঁধন খুলে দিতে রাজি না। ঠিক তখনই তুলসী দেখে সিন্ধুর পেছনে ভূত আর রাজু দাঁড়িয়ে আছে। তুলসী বলে তার বাঁধন খুলে দিতে, নয়তো পালাতে পারবে না। ভূত দেখে তুলসী সিন্ধুকে বলে তার পেছনে তাকাতে, কিন্তু ততক্ষণে ভূত চলে যায় আর রাজু দাঁড়িয়ে থাকে। ভূতের কথা শুনে বাবু অভিনয় করে আর ভূতকে জাগতে থাকে। তখন দেখা যায় তুলসীর চেয়ার হুট করেই তার সামনে চলে আসছে। এটা দেখে বাবু আর সিন্ধু বেশ ভয় পায়। আর তখন আমরা দেখি যে রাজুর উপর ভূত ভর করেছে, অর্থাৎ রাজুকে ভূত কন্ট্রোলে নিয়েছে। সিন্ধু নিজেকে সামলে সোফা থেকে উঠে এগিয়ে যায় আর বাবুকে বলে যে তার উরুতে থাপ্পড় মারায় চেয়ার সামনে চলে এসেছে। এটা বলে সিন্ধু যখন আবারও তার উরুতে থাপ্পড় মারে, তখন তুলসী চেয়ার সহ উপরের শূন্যে উল্টো হয়ে ঝুলতে থাকে আর বাবু পিলারের সাথে ধাক্কা লেগে নিচে পড়ে যায় আর পিলার ধরে নিজের মাথা ঠুকতে থাকে। তুলসী সিন্ধুকে রিকোয়েস্ট করে নিচে নামার জন্য, কিন্তু সিন্ধু একা কি করবে বুঝতে পারে না। এরপর সিন্ধু তার সামনে রাজুকে দেখতে পায়। রাজুকে সিন্ধু ডাকে আর তখন রাজু হুট করে সামনে চলে আসে। সিন্ধু তখন বুঝতে পারে রাজুর উপর ভূত ভর করেছে। রাজু একটা ধারালো শাবল নিয়ে একদম সিন্ধুর সামনে চলে আসে আর চিৎকার করে। এটা দেখে সিন্ধুর হার্ট অ্যাটাক হয়ে যায়। এরপর রাজু তুলসী যেখানে শূন্য ভাসছে ঠিক সেখানে ফ্লোরে শুয়ে পড়ে আর ধারালো শাবল উপরের দিকে করে রাখে। তুলসী আস্তে আস্তে নিচে চলে আসে। অন্যদিকে সিন্ধু ঔষধ বের করে খাওয়ার চেষ্টা করে, কিন্তু সব ঔষধ ফ্লোরে পড়ে যায়। বাবু তখন পিলারের সাথে তার মাথা ঠুকছে। তখন ভূত পরিবারের 4 জন সামনে আসে, কিন্তু তারা খুব অবাক হয়ে যায়, কারণ ঠিক সেই মুহূর্তে দরজার সামনে সিন্ধুর মা চলে আসে। কিন্তু সিন্ধুর মাকে দেখে ভূত পরিবারের সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবে কেন? সিন্ধুকে ফ্লোরে পড়ে থাকতে দেখে তার মা এগিয়ে যায় আর তখন রাজুর উপর ভর করে থাকা ভূত তাকে ছেড়ে দেয়। সিন্ধুর মা আসার সাথে সাথে সবকিছু স্বাভাবিক। এরপর সবাই যখন বাড়ি থেকে চলে যাওয়ার জন্য দরজা খোলার চেষ্টা করে, ঠিক তখন ছোট্ট মেয়ে দীপা পেছন থেকে দাদিমা বলে ডাকে। দাদিমা ডাক শুনে সিন্ধুর মা পেছনে ফিরে তাকায় আর ভূতদের সামনে যায়। তখন সিন্ধু জানতে চায় কেন ভূত তাকে দাদিমা বলছে। তখন বৃদ্ধ ভূত লোকটি জানায় সিন্ধুর মা, তার স্ত্রী আর এটাই তার বাড়ি। 2004 সাল থেকে সবাই তার জন্য এখানে ওয়েট করছে। এরপর সে সবাইকে 2004 সালের ঘটনা বলতে শুরু করে। তখন আমরা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। রাম এই পরিবারের একমাত্র সন্তান। একদিন রাম তার বাবা মাকে বলে মালয়েশিয়াতে ব্যবসা করার জন্য ভালো সুযোগ পেয়েছে। রামের বাবা রাজি না হলেও তার মা রাজি ছিল। রাম মালয়েশিয়া যাবার পর আস্তে আস্তে বাবা মায়ের সাথে যোগাযোগ কমিয়ে দেয়। তার বাবা কল করেও কথা বলতে পারতো না, কারণ রামের নম্বরে কল ঢুকতো না। এরপর তারা দুজন অনেক একাকিত্ব ফিল করে। একদিন তারা ওল্ড এজ থেকে একটি ছোট্ট মেয়েকে দত্তক নিয়ে আসে। মেয়েটি অল্প সময় তাদের পরিবারের একজন হয়ে যায়। রামের মা মেয়েটিকে অনেক সুন্দর করে নাচ শেখায়। আস্তে আস্তে মেয়েটি বড় হয়। এই মেয়েটিকে পেয়ে তারা দুজন ছেলের কথা ভুলে যায়। এরপর একদিন মেয়েটি আরও একটি ছোট্ট মেয়েকে নিয়ে আসে, আর সেই মেয়ের সাথে একটা মোটা ছেলেও ছিল। প্রথমে রামের বাবা রাজি না হলেও রামের মায়ের কথায় ছেলেটিকেও বাড়িতে নেয়। এরপর তাদের খুব ভালোভাবে দিন কাটে। কিন্তু 14 বছর পর রাম বাড়িতে ফিরে আসে। বাবা মা ভাবে রাম তাদের দেখতে এসেছে, কিন্তু তারা জানতে পারে রামের টাকা প্রয়োজন, তাই সেই বাড়ি বিক্রি করতে এসেছে। রাম জানায় বাড়ি বিক্রি করে সে তার বাবা মাকে সাথে করে নিয়ে যাবে, কিন্তু বাকি 3 জনের কথা ভেবে রামের এই প্রস্তাবে তার বাবা মা রাজি হয় না। তারা সাফ জানিয়ে দেয় ওদের ছেড়ে কোথাও যাবে না, আর রাম তার দরকারে এই বাড়ি বিক্রি করতে পারবে না। রাম যখন ওদের 3 জনকে অনাথ বলে, তখন রামের বাবা অনেক কষ্ট পায়, কারণ যখন রাম তাদের খোঁজ নেয়নি, তাদের দেখভাল করেনি, তখন অনাথ মেয়েটি তাদের পাশে ছিল। তখন রামের বাবা জানিয়ে দেয় তার সব সম্পত্তি অনাথ নাতি নাতনিদের নামেই করে দিবে, যাতে এরপর আর কেউ তাদের অনাথ বলতে না পারে। এ কথা শুনে রাম বাড়ি থেকে বের হয়ে যায়। ছেলের পিছু পিছু রামের মাও বাড়ি থেকে বের হয়। সেদিনের পর থেকে রামের মা নিখোঁজ হয়ে যায়। কিন্তু সেদিনের পর রামের বাবা আর বাকি 3 জনের সাথে কি হয়েছে, তারা কিভাবে মারা গেছে, তা কিছুই জানে না। তখন রামের মা সবার উদ্দেশ্যে বলে, রাম তোমাদের সবাইকে মেরেছে। এ কথা শুনে সবাই চমকে যায়, আর তখন রামের মা আসল সত্যিটা বলে দেয়। যেদিন রামের পিছু পিছু তার মা বের হয়েছিল, সেদিন রাতে যখন সে ফিরে আসে, তখন বাড়িতে বড় মেয়েটির গেট লাগিয়ে ভেতরে বের হচ্ছিল। তখন সে দেখে রাম একটি লোহার পাইপ দিয়ে মেয়েটির মাথায় আঘাত করে। মেয়েটি কিছু বুঝে ওঠার আগেই সেখানে মারা যায়। এরপর রাম মেয়েটির পা ধরে টানতে টানতে ভেতরে নিয়ে যায়। এক এক করে রাম সবাইকে পাইপ দিয়ে আঘাত করে মেরে ফেলে। এরপর সে সবার লাশ এক স্থানে রেখে আগুন জ্বালিয়ে দেয়। এসব বলে রামের মা কান্না করতে থাকে, আর রামের বাবা ভাবে
নিজ ছেলের হাতে এসব দেখে না জানি তার স্ত্রী কতই না কষ্ট পেয়েছে। এরপর সিন্ধু আর তার বন্ধুরা মিলে ঠিক করে এই আত্মাদের মুক্তি দেবে। তবে আত্মাদের মুক্তি দিতে হলে তাদের সাথে যে অন্যায় হয়েছে তার ন্যায় বিচার করতে হবে। সিন্ধু তখন রামকে কল দিয়ে জানায় তার বাবা আবার বাড়িতে ফিরে এসেছে। এদিকে রামের কাছে ইন্সপেক্টর ভামসি একটি ফাইল নিয়ে যায় আর বলে পেইন্টিং কেসের ফাইলটা দেখার সময় একটি মিসিং ফাইল তার সামনে আসে। তখন সে জানতে পারে রামের মা সিন্ধুর কাছে আসছে। রামের মাকে সিন্ধু তার বাড়ির গেটের সামনে পেয়েছে। আপন ছেলে থাকতেও সিন্ধু তাকে বাড়িতে নিয়ে লালন পালন করেছে। ভামসি এসব জানতে পারার কারণে রামকে 1 টাকার কয়েন দিয়ে বাড়ি তাদের নামে করে দিয়ে মালয়েশিয়া চলে যেতে বলে। কিন্তু রাম সে 1 টাকা যাদবকে দেয় আর যাদব ভামসিকে গুলি করে মেরে ফেলে। এরপর রাম যাদব আর তার লোকজনকে নিয়ে বাড়িতে যায় আর সেখানে গিয়ে সবাইকে অস্ত্রের মুখে রাখে। রাম সিন্ধুর কাছে জানতে চায় তার মা কোথায়। যখন রামের সামনে তার মা আসে তখন রাম অনেক ভালো ছেলে সাজার অভিনয় করে। যেহেতু রামের সত্যিটা এখন সবাই জেনে ফেলেছে তাই রাম যাদবকে বলে তার মায়ের সাথে বাকি সবাইকে মেরে ফেলতে। যাদব যখন অর্ডার দিয়ে চলে যাচ্ছিল আর তার কথা মতো সবাইকে মেরে ফেলার ঠিক আগ মুহূর্তে বড় ভূত মেইজি তার অদৃশ্য শক্তির মাধ্যমে অস্ত্রকে একে অপরের দিকে তাক করে দেয়। এরপর যখন মেইজি হাততালি দেয় আর নিজেদের মধ্যে অস্ত্রের গুলির আঘাতে সেখানেই সবাই মারা যায়। রাম তখন সেখানে তাদের দেখতে পায় যাদেরকে সে নিজের হাতে নির্মমভাবে খুন করেছিল। এরপর রাম সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু বাড়ি থেকে বের হবার আগেই তার চোখের সামনে সেসব দেখতে পায় যা সে 14 বছর আগে তার বাবা আর 3 অনাথ ছেলে মেয়ের সাথে করেছিল। তাদের যেভাবে মেরেছিল রাম তার চোখের সামনে স্পষ্ট দেখতে পায়। সবশেষে তার বাবার আত্মা নিজ হাতে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে তাকে মেরে ফেলে। নিজ হাতে সন্তানকে মারলেও ন্যায় বিচার পাওয়ার সাথে সাথে তাদের আত্মা মুক্তি পায়। পরদিন সকালে যখন সিন্ধু তার বন্ধুদের নিয়ে চলে যাচ্ছিল তখন রামের গাড়ির মধ্যে তারা ব্যাগ ভর্তি টাকা পায়। এরপর তারা সবাই এই ভূত বাড়িটিকে অনাথ আশ্রম বানায় আর এখানে এসে অনাথ বাচ্চার বৃদ্ধদের সাথে সময় কাটায়। আর এরই সাথে মুভিটিও শেষ হয়ে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।